ওমকে উচিত শিক্ষা দিয়ে বৌভাতের সব নিয়ম পালন করালো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় সকাল হতেই শ্রাবণ রানুর সাথে মিলে পুজোর বন্দোবস্ত করতে থাকে আর গান করতে থাকে। যে গান শুনে প্রচণ্ড রেগে যাচ্ছে রোহিণী, কারণ রোহিণীর ঘুমের ব্যাঘাত ঘটছে। রোহিণী তখন বলে, কোনো মানে হয়? কোনো মানে হয়? এই রকমভাবে সকাল সকাল গান বাজনা জুড়ে দিয়েছে, জাস্ট বিরক্তিকর, এছাড়া আর কিচ্ছু না। তখন অভিও সেই একই কথা বলতে থাকে আর দরজাটা টকটক করতে থাকে কেউ একজন। রোহিণী তখন বলে, অভি দরজাটা খোলো তো, দেখো তো কে এসেছে। দরজা খুলতেই চলে আসে মৃত্তিকা আর বলে, বাহ রোহিণী বেটা বাহ, তুমি এখানে ঘুমাচ্ছ। অন্যদিকে শ্রাবণ তো নিজের মতন করে খেলা শুরু করে দিয়েছে যাতে এই প্রপার্টি ও পেয়ে যায়। বুঝতেই পারছো বাবা, এসব পুজো আচারায় গান বাজনা, তারপর সংসারের সমস্ত বিষয়ে খেয়াল রাখা, এগুলোকেই বেশি মান্যতা দেবে। আর তুমি তুমি কি করছো? এখানে ঘুমাচ্ছ। যদি তুমি ঘুমাও তাহলে কিন্তু তোমার হাতে আর কোনো প্রপার্টি আসবে না। তোমার কি সেটা ভালো লাগবে? তখন রোহিণী বলে, এটা হবে না, এটা হতে পারে না, কিছুতেই হবে না। মৃত্তিকা তখন বলে, ভালো তো, তাহলে উঠে যাও শিগগিরই। নিজের অধিকার পেতে হলে নিজেকেই লড়াই চালিয়ে যেতে হবে। এর মধ্যেই শ্রাবণ তো খুব ভালো করে পুজো আচরা করে। আর তারপরেই রোহিণী এসে বলে, কি হচ্ছে কি এখানে? সার্কাস হচ্ছে নাকি? রাতে বারে গান গেয়ে আসবে আর সকালে বাড়িতে গান গাইবে। তুমি কি এই জায়গাটা কি করে ফেলেছো? হ্যাঁ বলো, কি করে ফেলেছো? এটা কি শুধুমাত্র সঙ্গীত পরিবেশনের জায়গা যে তুমি সকালে রাতে সব জায়গায় গান করে বেড়াবে? তখনই ভেঙ্কি বলে, সিস, বলছি থাকা লাগবে না। তখনই শ্রাবণ সবাইকে প্রসাদ দিচ্ছে আর সবার মাথায় ফুল ঠেকিয়ে দিচ্ছে। এর মধ্যেই শ্রাবণ প্রতিবাদ করে আর বলে, এবার থেকে আমি রোজ দিনই গান দিয়ে শুরু করব আমার দিনটা। আর আমি এই বাড়ির বউ, আমি যদি ভালো করে পুজো আচরা না করি, সকাল সকাল ঘুম থেকে না উঠি, তাহলে এই বাড়ির কোনো লক্ষ্মীশ্রী বজায় থাকবে না। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো মতনই বুঝতে পেরেছো। কি হলো, উত্তর দাও। রোহিণী তখন বলে, শোনো, এটা আমারও বাড়ি, তুমি এখানে নিজের মতন সব কিছু সাজিয়ে নিতে পারো না। আমাদের নিজেদেরও কিছু কাজ থাকে, আমরা নিজেরাও কিছু করতে পারি, তুমি কি সেটা বারবার ভুলে যাও নাকি? শ্রাবণ তখন বলে, আমি না তোমার মুখ থেকে আর একটাও খারাপ কথা শুনতে চাই না। এর পরবর্তী সময় তুমি যদি আর একটা খারাপ কথা বলেছ, তখনই রোহিণী বলে, কি করবে তুমি? তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই। তখন শ্রাবণ বলে, আমার কি করার ক্ষমতা আছে আর নেই তুমি সেটা এখনো জানো না। রোহিণী বলে, থামো, যে কিনা টাকার জন্য অন্য একটা অচেনা অজানা পুরুষের সাথে রাতের পর রাত কাটাতে পারে, তাকে কি বাংলা ভাষায় বলে জানো তো? ওয়ার্ডটা বলি তাহলে। যখনই শব্দটা বলে দেয় তারপরেই প্রচণ্ড রেগে যায় শ্রাবণ, ঠাস করে এক চড় মেরে দিয়েছে রোহিণীর গালে। আর রোহিণী তখন বলে, তোমার স্পর্ধা দেখে আমি কিন্তু বারবার অবাক হয়ে যাই। তুমি এই নিয়ে আমাকে কতগুলো চড় মারলে আজ পর্যন্ত কোনো হিসাব আছে? শ্রাবণ বলে, আর তুমি যে আমাকে কতগুলো নোংরা নোংরা কথা বলেছো, সেই বিষয়ে তোমার কোনো হিসাব আছে? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের দিকে কাদা ছেটাতে একবারও গায়ে বাঁধে না, তাই না? খবরদার, তুমি কিন্তু আর কখনো এই রকম নোংরা কথা বলবে না, তাহলে তোমাকে একটা না একাধিক চড় মারতেও আমি পারি, এই কথাটা মনে রেখো। রোহিণী আর কিছু বলতে পারে না, বুঝতে পারে যে শ্রাবণের মাথাটা এখন পুরোপুরি খেপে গেছে, তাই এখন কিছু বলাটা ঠিক হবে না। এর মধ্যেই রোহিণী চলে যায় ওপরে। মৃত্তিকা মনে মনে বলতে থাকে, খেলা তো জমে উঠেছে, এখনও অনেকটাই খেলা বাকি, দেখতে থাকি কি হয়, বেশ ভালোই লাগছে। এর মধ্যেই শ্রাবণ নিজের বৌভাতের জিনিসপত্র নিজেই গোছাতে শুরু করে দেয় আর বলে, এখানে তো মোটামুটি সবই আছে। অন্যদিকে সুশীলাও এসেছে আর বলে, বরদাদাবাবু কোথায়? বরদাদাবাবু না আসলে তো কিছুই হবে না। শ্রাবণ বলে, আসবে, খুব শিগগিরই উনি আসবে। মৃত্তিকা বলে, আদৌ আসবে তো শ্রাবণ? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না উম্বেটা আসবে, দেখো গিয়ে নেশা করে হয়তো ঘুমাচ্ছে। আর তখনই শ্রাবণ বলে, আমি যখন বলেছি উনি আসবে, তো উনি আসবে, উনি আসতে বাধ্য। মৃত্তিকা বলে, তুমি এখনই উম্বেটাকে এত ভালো চিনে গেছো? বাহ, শুনে বেশ ভালোও লাগছে। অন্যদিকে দেখা যায় শ্রাবণ তখন বলে, দেখো না এদিকে সব ঠিক আছে তো সুশীলা আন্টি? তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। এর মধ্যেই সানায়া
দাদুকে ডেকে নিয়ে আসে আর বলে, দাদু এই দিকটা ভালো করে দেখো, সমস্ত আয়োজন করে ফেলেছে বৌদি ভাই, এখন দাদাভাই চলে আসলেই সব কিছু আয়োজন শুরু হয়ে যাবে। আর যেহেতু এখানে রোহিণীরও ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তাই রোহিণী ঝামেলা করতে থাকে আবারও শ্রাবণের সাথে। দাদু তখন বলে, সায়নায়া দিদি তুমি এখানে আমাকে কি করতে এনেছো? যেই বিয়েটা শুধুমাত্র সম্পত্তির প্রয়োজনেই করা হয়, সেই বিয়েতে আবার কোনো মঙ্গল অমঙ্গল হয় নাকি? তাই আমি এসবে আর বিশ্বাস করি না। তখনই শ্রাবণ বলে, দাদু তুমি আমাকে ভুল বুঝো না, বিয়ের অনুমতিটা দিয়েছো, আর এখন বিয়ের পরবর্তী সময়ে যে কাজগুলো থাকে সেগুলোই হচ্ছে, দয়া করে তুমি আমার উপর রেগে যেও না দাদু, তুমি এখানে থাকো, তোমার আশীর্বাদের হাতটা যেন সবসময় আমাদের মাথায় থাকে, ব্যাস এটুকুই চাই, আর কিছু না। অন্যদিকে শ্রাবণ ভেঙ্কিকে বলে, ভেঙ্কি এই তোমার ব্রোয়ের এই কাপড়টা নিয়ে যাও, উনি যেন ঠিক সময় পরে তারপরেই নামে, মনে থাকে যেন। আর তখনই শ্রাবণের কথা শুনে ভেঙ্কি বলে, আচ্ছা সিস আমি নিয়ে যাচ্ছি। অন্যদিকে রোহিণী বলে, আমি আর পারছি না অভি, জাস্ট টলারেট করতে পারছি না। অভি তখন বলে, আচ্ছা বেবি তুমি যদি এই রকমভাবে ভেঙে পড়ো তাহলে লড়াইটা করবে কি করে? লড়াই করতে গেলে তো সাহসের প্রয়োজন হয়, একটু ধৈর্যের প্রয়োজন হয়, তোমার তো দেখছি কিছুই নেই। এদিকে শ্রাবণ দেখো কি সুন্দর ধৈর্য দিয়ে সাহস দিয়ে একাই লড়াই করে যাচ্ছে, এখানে তো ওমও ওর পাশে নেই, তাই না? রোহিণী বলে, ওই মেয়ে অনেক পাক্কা খিলাড়ি, এটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। ও বেশ নিজের মতন করে খেলাটাকে ধরে রেখেছে, ঠিক আছে, আমিও দেখতে চাই কতক্ষণ এইভাবে খেলাটা ও ধরে রাখে, ওর হাত থেকে তো খেলাটা আমি নেবই নেব। এর মধ্যেই দেখা যায় ভেঙ্কি নিচে এসে তো বলে দেয় যে কোনোভাবেই সে তার ব্রোকে এটা দিতে পারলো না, কারণ তার ব্রো ঘুমিয়ে পড়েছে আর সে উঠবে না। আর তখনই শ্রাবণ বলে, ঘুমিয়ে ঘুমিয়ে বলেছে কথাটা, তাই তো? আর তখনই ভেঙ্কি বলে, হ্যাঁ ঠিক সেটাই হয়েছে। শ্রাবণ বলে, বেশ তুমি আমার কাছে দাও। এরপর শ্রাবণ নিজেই নিয়ে গেছে, আর নিয়ে গেছে এক জগ জল, আর ডাকতে থাকে, মিস্টার ঘোষ উঠে পড়ুন। কিন্তু ওম কিছুই সাড়া দেয় না। শ্রাবণের মাথা তো আরও বেশি করে গরম হয়ে যাচ্ছে। শ্রাবণ আরও 2-3 বার একই জিনিস বলে, কিন্তু ওম কোনোভাবেই সাড়া দিতে চায় না। এরপর শ্রাবণ বলে, ঠিক আছে আপনি সাড়া দেবেন না তো, দেখুন আপনার কি অবস্থা করি। এই বলেই পুরো জলটা ওমের মুখে ঢেলে দেয়। ওম তখন প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে বলে, এটা তুমি কি করলে শ্রাবণ? তুমি কি ভেবেছো? হ্যাঁ তুমি এরকম করবে আমাকে? তখনই শ্রাবণ বলে, আপনাকে তো ভালোভাবে ভেঙ্গিকে দিয়ে ডাকতে পাঠালাম, আপনি উঠলেন না কেন? জানেন না আজকে অনেক নিয়মকানুন বাকি আছে, উঠুন তাড়াতাড়ি। ওম তখন বলে, তুমি আমার মুখে জল টল ছিটিয়েছো ঠিকই, কিন্তু তুমি আমাকে এখান থেকে ওঠাতে পারবে না, আমি উঠে কোনো কাজবাজ করতে পারবো না। তখনই শ্রাবণ বলে, আপনি পারবেন না, ঠিক আছে আপনাকে পারতে হবে না। এরপর শ্রাবণ এমন টাইট দেয় যে ওম পুরো গড়াতে গড়াতে গিয়ে বেডের নিচে পড়ে যায়। আর তারপরে ওম বলে, শ্রাবণ তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। শ্রাবণ বলে, কি আর বাড়াবাড়ি করলাম, আপনাকে কখন থেকে বলছি উঠতে, আপনি তো উঠছেন না, চলুন বাকি সমস্ত বৌভাতের নিয়মকানুনগুলো পালন করবেন, আসুন। তখন ওম তো প্রচণ্ড রেগে যায় শ্রাবণের ওপর।